হ্যালো সবাইকে, ওয়েলকাম টু বেলজিয়াম। দেশটা খুব ছোট, বাট পৃথিবীর ইতিহাসে বেলজিয়ামের সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি। যেমন ধরেন, জাস্ট আমি যদি উদাহরণ হিসেবেই বলি, পৃথিবীর যতগুলো ইম্পর্টেন্ট যুদ্ধ হয়েছে তার অনেকগুলোই কিন্তু হয়েছে বেলজিয়ামে এবং বেলজিয়ামের একটু আশপাশে। এছাড়া ন্যাটো বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলেন, এগুলোর অনেকগুলোর উদ্যোগ নেওয়া হয়েছে বেলজিয়ামে। এবং বেলজিয়াম দেশটাকে এগুলোর অনেকগুলা ইনস্টিটিউশনেরই ফাউন্ডিং ফাদার হিসেবে ধরা হয়। আমি এখন আছি গ্র্যান্ড প্লেসে, যেটা প্যালেস না কিন্তু গ্র্যান্ড প্লেস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা হলো ইউরোপের সবচেয়ে বড় সেন্ট্রাল গ্র্যান্ড এরিয়া। ইউরোপের বেশিরভাগ দেশের ভিতরেই একটা গ্র্যান্ড সেন্ট্রাল এরিয়া টাইপ জায়গা থাকে, এবং এখানে যে গ্র্যান্ড প্লেস আমার চারদিকে, এটা সবচেয়ে বড়। আপনি সরাসরি কখনো বাংলাদেশ থেকে বেলজিয়াম ঘুরতে চলে আসবেন এই চান্স খুব কম। বেলজিয়াম সিগনিফিকেন্ট, বাট এত সিগনিফিকেন্ট না যে বাংলাদেশ থেকে কেউ শুধু বেলজিয়ামে ঘুরতে আসার প্ল্যান করবে। বাট আপনি সেনজেন এরিয়াতে যখন আসবেন বা ইউরোপে যখন ঘুরতে আসবেন, তখন আই থিঙ্ক আপনার ট্রিপের মধ্যে বেলজিয়াম ঢুকতে পারে, বিকজ বেলজিয়ামের ঠিক পাশেই ফ্রান্স, একদম বর্ডারসে আরেকটা বর্ডার ধরেন অ্যামস্টারডামের সাথে, এবং এই আশপাশে এবং জার্মানির সাথে একটা বর্ডার আছে। এই কারণে আপনি যখন জার্মানি ঘুরতে আসবেন বা নেদারল্যান্ড ঘুরতে যাবেন বা ফ্রান্স ঘুরতে যাবেন, তখন একদিনের জন্য আপনি চাইলে বেলজিয়ামে আসতেই পারেন। আমার আশপাশে আমি এখন যে গ্র্যান্ড প্লেসে দাঁড়ানো, এইখানকার অনেকগুলো সিগনিফিকেন্স আছে, বাট আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সিগনিফিকেন্স যে ব্যাপারটা লাগে সেটা হলো কার্ল মার্কস, যে কমিউনিজমের প্রবর্তক, উনি যখন ওনার কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছিল, ওটা উনি লিখছিল এখানকার কোনো একটা বিল্ডিং। আমি এক্স্যাক্টলি শিওর না কোন বিল্ডিং এ বসে উনি এই জিনিসটা লিখছেন, আমি এক্স্যাক্ট বিল্ডিংটা দেখাতে পারতাম, বাট ওই জিনিসটা উনি আসলে গ্র্যান্ড প্লেসে বসে করেছে। আমার পিছনের প্যালেস ডে জাস্টিস ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং গুলার একটা, বেলজিয়ামের তো অবশ্যই। এটা ডোমটা এখান থেকে দেখা যাচ্ছে না, এটা ডোম পর্যন্ত আসলে ওঠা যায়। আমি মাত্র লিফটে করে এই পর্যন্ত আসছি, এবং ডোম পর্যন্ত উঠলে বেলজিয়ামের বেশিরভাগ অংশই আপনি দেখতে পারবেন উপরের থেকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জিনিস জার্মানরা পুরো ধসায় ফেলে, বোমা টোমা মেরে, এবং ডোমটাও পুরো ধ্বংস হয়ে যায়। ফরচুনেটলি ধ্বংস হওয়ার পরে ওরা আবার বানাইছে, খুব তাড়াতাড়ি আসলে আবার বানায় ফেলে, রিক্রিয়েট করা হয়, এবং এখনকার ডোমটা আগের ডোমটার থেকে আরো বেশি টেকসই, যেহেতু ওরা সেকেন্ড বার বানানোর একটা সুযোগ পাইছে। ইন্টারেস্টিং জায়গা, এবং ওই লিফটের ব্যাপারটা ইন্টারেস্টিং। এটা আসলে পাহাড়ের অনেক উপরে, বাট পুরাটা আপনার উঠতে হবে না, কারণ একটা লিফট আছে, যে লিফটটাই আপনাকে উপর পর্যন্ত নিয়ে আসবে এবং পুরোপুরি ফ্রি। ওইটা আমার মনে হয়েছে একটা বেশ ভালো এডিশন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটোমিয়াম। আমি যখন ব্রাসেলসে প্রথমবার আসি, আমার প্রথম জীবনের ইউরোপ ট্যুর ছিল ব্রাসেলস, বার্সেলোনা আর প্যারিস, এবং আমি চেষ্টা করি এখানে কোথাও ছবি দেওয়ার, ছোট আমির। তখন আমি অ্যাটোমিয়ামে আসছিলাম। অ্যাটোমিয়াম বোঝানোর আসলে তেমন কিছু নাই, বিকজ অ্যাটম জিনিসটা দেখা যায় না, যেহেতু অনেক ছোট। এই কারণে অ্যাটমের থেকে 250 বিলিয়ন গুণ বড় করে একটা অ্যাটম বানানোই হলো অ্যাটোমিয়ামের বৈশিষ্ট্য। এবং এটা আমার তখন দেখে, ছোট আমি যখন ছিলাম, যখন আমি ইউরোপে প্রথম আসি 2017-র দিকে, তখন আমার কাছে খুব ইমপ্রেসিভ লাগছিল ব্যাপারটা। আমার কাছে ওরকম ইমপ্রেসিভ লাগে না, বাট জিনিসটা বেশ সুন্দর এবং হিউজ। তো আপনাদের যাদের হিউজ জিনিসপত্রের প্রতি আগ্রহ আছে, কোনো কোনো জিনিস কেন ফেমাস হয়ে যায় আমি বুঝি না, বাট হওয়ার পর ভালোই লাগে দেখতে। অ্যাটোমিয়াম ওরকম একটা জিনিস, ব্রাসেলসের সেন্ট্রাল থেকে আসতে আধা ঘন্টারও কম সময় লাগে। অ্যাটোমিয়ামে যদি আপনি নাও আসেন, তারপরেও ঠিক অ্যাটোমিয়ামের পাশে আরেকটা মজার জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মিনি ইউরোপ। আমি একটু পরে আপনাদের ক্লিপস দেখাবো, ওখানে এখন আমি যাই নাই, বাট যাবো। মিনি ইউরোপ দেখার জন্য আপনি হয়তো অ্যাটোমিয়ামের কাছাকাছি আসবেন ব্রাসেলস থেকে যখন রওনা দিবেন, এবং যেহেতু কাছাকাছি আসবেন, তো অ্যাটোমিয়াম আপনি দেখে যেতেও পারেন। বেলজিয়ামের, আমি একটু আগেও বলতেছিলাম ভিডিও শুরুর দিকে, যে বেলজিয়ামে এক্স্যাক্ট কোন কোন জিনিস দেখা উচিত এটা পিক করাটা খুব কষ্টকর কাজ, বিকজ অনেক কিছু দেখার আছে, আবার কোনো কিছুই সিগনিফিকেন্টলি অন্য কিছুর থেকে অনেক বেশি আলাদা বলে আমার মনে হয় না। তো কোনটা আপনি দেখবেন এটা পিক করা আপনার জন্য একটু হয়তো কষ্টকর হবে। বেশ ইন্টারেস্টিং শহর, বাট কোন এক্সাক্ট জিনিসটা দেখবেন এটা বোঝাটা একটু টাফ। ফ্রান্স যে পুরো পৃথিবীটা দখল করতে পারলো না, এটার একটা বড় কারণ অনেকে বলবে ওয়াটারলুর যে যুদ্ধটা হয়েছে সেটা, এবং ওই যুদ্ধটায় ফ্রান্স হারার পরেই আসলে ফ্রান্স পুরো পৃথিবী দখল করার স্বপ্ন থেকে সরে যায়। এবং ওয়াটারলুর যুদ্ধটা যেখানে হয়েছে ওখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট মনে হয় না সময় মিলাতে পারবো, কারণ এখান থেকে মিনি ইউরোপ দেখে আমরা চলে যাবো আরেকটা সিটিতে। বেলজিয়াম কিন্তু সবসময় এরকম বড় লোক দেশ ছিল না। একসময় বেলজিয়াম বেশ গরিব একটা দেশ ছিল। বেলজিয়ামের ফিশারম্যান যারা ছিল, বেলজিয়ামে অনেক মানুষ মাছ ধরতো, তখন তারা মাছ ধরে খেত। সিস্টেমটা ছিল খুব সিম্পল, তারা মাছ ধরবে, তারা মাছ কাটবে, মাছে লবণ দিবে, মাছে একটু মরিচ দিবে, গোলমরিচ, ব্ল্যাক পেপার, এবং তারপর মাছ ভেজে খেয়ে ফেলবে তেলের মধ্যে। আর কোনো এক্সট্রা মশলাপাতির ব্যাপার স্যাপার ছিল না। তো যখন শীতকাল আসতো এবং তীব্র শীত যখন পড়তো, তখন লেক, নদী এগুলোর মধ্যে মাছ পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যেত। বের হইতেও কষ্ট হইতো, কোনো কোনো লেক ফ্রিজও হয়ে যেত। সব মিলে মাছ পাওয়া বেশ কষ্টকর একটা ব্যাপার ছিল। তো এরকম
এরকম সময়ে ফিশারম্যানরা তারা ভাবলো যে আচ্ছা এখন তাহলে কি খাওয়া যায়, আমাদের তো কিছু একটা খেয়ে বাঁচতে হবে, তাই না? তো এটা যখন তারা ভাবতেছিল তখন তারা দেখে যে এই সময়ে ওই গ্রামের মধ্যে একটা স্পেসিফিক গ্রামে 1600 সালের একটা ফোকলোর এটা পাওয়া গেছে যে ওই গ্রামের মধ্যে ওই সময় আলু ছাড়ার তেমন কিছু হচ্ছিল না ভালো, এবং তারা ওই সেম ফিলোসফিতে এক্স্যাক্টলি যেভাবে তারা মাছ কেটে কুটে রান্না করতো এক্স্যাক্টলি সেম ফিলোসফিতে ওরা আলু কেটে এভাবে রান্না করে এবং ওরা ওটার নাম দেয় বেলজিয়ান ফ্রাইজ। আনফরচুনেটলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন আমেরিকান সৈন্যরা যুদ্ধ করতে আসে ইউরোপে, এবং তারা যখন যুদ্ধ করতে আসে তখন তারা এই জিনিস খায়, এবং আমেরিকান সৈন্যরা যেহেতু অত মনোযোগ দিয়ে দেখে নেই যে ওরা ফ্রান্সের মধ্যে যুদ্ধ করতেছে না বেলজিয়ামের মধ্যে যুদ্ধ করতেছে, তো ওরা এটার নাম দেয় ফ্রেঞ্চ ফ্রাই, এবং ওরা তারপরে এই ট্রেডিশন আমেরিকায় নিয়ে যায়। যুদ্ধ শেষ হয় যখন ওরা আমেরিকা যায়, এদের মধ্যে অনেকে দোকান দেয়, অনেকে তাদের বন্ধুদের বলে যে ফ্রেঞ্চ ফ্রাই বানাও, ফ্রেঞ্চ ফ্রাই অনেক ভালো চলবে। তারপর আস্তে আস্তে আমেরিকান যে বিগ ফুড চেইন ম্যাকডোনাল্ডস বলেন, হাবিজাবি যারা আছে তারা সবাই এই ব্যাপারটা নিয়ে নেয় যে এই জিনিসটার নাম মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই, আলুকে কেটে বানাইলে, এবং তারপর থেকে পুরো দুনিয়াটা ফ্রেঞ্চ ফ্রাই নামেই চলতেছে, যেটা একটা বিশাল স্ক্যাম বেলজিয়ামের সাথে। জিনিসটার নাম আসলে বেলজিয়ান ফ্রাই হওয়ার কথা ছিল, এবং 1600 সালের বিভিন্ন ফোকলোর বই টইয়ের মধ্যেও, বেলজিয়ান বই টইয়ের মধ্যেও এই কথা লেখা আছে যে ওরা কিভাবে ফ্রাই বানাইতো, এক্স্যাক্টলি ফ্রেঞ্চ ফ্রাইয়ের বর্ণনা দেওয়া আছে, বাট অবশ্যই বেলজিয়ান ফ্রাই বলা হয়েছে। তো বেলজিয়াম এখন ইউনেস্কোতে একটা পিটিশন করছে যে এটার নাম বদলায় ফ্রেঞ্চ ফ্রাই থেকে বেলজিয়ান ফ্রাই করতে হবে। করা তো মনে হয় হবে না, বাট এক্স্যাক্টলি যদি হয়ও যে ব্র্যান্ডিং হয়ে গেছে, ওই ব্র্যান্ডিং থেকে আর ফেরত যাওয়া মনে হয় না কখনো সম্ভব। ব্রাসেলস থেকে আপনার ঘন্টাখানেকের মতো সময় এবং 17 ইউরোর মতো লাগবে ব্রিজেস এই শহরটা আসতে, এবং ব্রাসেলস যেহেতু অনেক কিছু দেখার নাই, সো ব্রাসেলস থেকে আপনি বিভিন্ন আশপাশের শহরে যাবেন এটাই আমি ধরে নিচ্ছি। তার মধ্যে ব্রিজেস থাকতে পারে, বিকজ ব্রিজেস হলো একটা খুবই ওয়েল কেপ্ট মিড ইভেল আমলের শহর। মিড ইভেল বলা হয় মূলত এমন শহরগুলাকে যেগুলা ডেভেলপ হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, নেপোলিয়ন আমলের পরে এবং রেনেসা শুরু হওয়ার আগে। সো নেপোলিয়ন আমলে তো ইউরোপের অবস্থা খুব ভালো ছিল, রেনেসাও ইউরোপের অবস্থা খুব ভালো ছিল, যেটা ছিল রেনেসা হলো নতুন যুগ যেখানে ইউরোপে আবার সংস্কৃতি আর্ট এসব ফেরত আসে। এই দুটোর মাঝখানে একটা পিরিয়ড ছিল, সো নেপোলিয়ন যুগ এবং রেনেসা যুগ, এই দুটোর মাঝখানে একটা পিরিয়ড ছিল যখন ইউরোপের অবস্থা খুব বাজে ছিল। ইউরোপকে অন্ধকার যুগের ইউরোপ বলা হতো, এবং এই অন্ধকার যুগের সময়টাকেই ইংরেজিতে মিডিভেল বলে, এবং ওই মিডিভেল আমলের একটা খুব ওয়েল কেপ্ট সিটি হলো এটা, যেটা আমি এখন ঘুরতেছি। এই ক্যানাল রাইডটার খরচ ছিল 12 ইউরো, এবং এই ক্যানাল রাইডটার থেকে আপনারা বুঝতে পারতেছেন কেন এই শহরকে বলা হয় নর্থ ইউরোপের ভেনিস, এবং একই সাথে এই শহরকে বলা হয় সবচেয়ে রোম্যান্টিক শহরগুলোর একটা, মেইনলি বিকজ অফ দ্য ক্যানাল এবং ক্যানালের আশপাশের সুন্দর মিডেভেল এক্সপিরিয়েন্সের জন্য। ব্রিজেস থেকে চলে আসছি, সন্ধ্যা প্রায় রাত হয়ে গেছে। আপনারা আমাকে অন্য একটা জামা পরা দেখে বিভ্রান্ত হবেন না, অনেক ঠান্ডা দেখে আমি সাদা গেঞ্জির উপরে আরেকটা গেঞ্জি পরছি, যেহেতু আমি কোনো জ্যাকেটটাকে আনি নেই। বেলজিয়াম একমাত্র জায়গা যেখানে ওয়াফেল সারাদিন খাওয়া হয়। ওয়াফেল এবং চকলেট, বেলজিয়ান চকলেট অনেক ফেমাস, বেলজিয়ান ওয়াফেল অনেক ফেমাস। পুরো দুনিয়া ওয়াফেলকে খাওয়া হয় ব্রেকফাস্ট হিসেবে, বাট বেলজিয়ামে ওয়াফেল সারাদিন চলে। এটা অনেকটা স্ট্রিট ফুডের মতো, সারাদিন যে কেউ খেতে পারে। তো আমি একটা ওয়াফেলের দোকান খুঁজে বের করার চেষ্টা করছি, যেখান থেকে আমি একটা ওয়াফেল কিনে আপনাদেরকে ওয়াফেল বিষয়ে কিছু কাহিনী বলবো। চিনি থাকে কোনো কিছুর ভিতরে, তত সেই জিনিস মজা হয়। যাও, আমি যে কাহিনী আপনাদের বলতেছিলাম, 1600 সালের একটু পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যেরকম একটা স্ক্যান্ডাল হয়েছিল, ওয়াফেলের সাথে এরকম কিছু হয় নাই। ওয়াফেল একদম বইয়ের মধ্যে বারবার লেখা ছিল যে ব্রাসেলস ওয়াফেল অনেক ফেমাস, ব্রাসেলস ওয়াফেল বেলজিয়ামের সবাই খায়, এবং এটা নিয়ে কোনো বিতর্ক বা বিসংবাদের কোনো সুযোগ ছিল না, কেউ করেও নাই। বাট একটা ব্যাপার হয়, আমেরিকায় যখন প্রথম ওয়াফেল যায়, সো বেলজিয়ান কয়েকটা ফ্যামিলি আমেরিকার একটা মেলায় ওয়াফেল বিক্রি করতে নিয়ে যায়, এবং প্রথম দিনই ওরা 3500-এর মতো ওয়াফেল বিক্রি করে ফেলে, এবং তারপর ওরা বুঝে যে ওয়াফেল জিনিসটা মনে হয় ইন্টারন্যাশনাল একটা জিনিস হওয়ার পোটেনশিয়াল রাখে, এটা জাস্ট একটা ন্যাশনাল জিনিস না, এবং তখন ওটার নাম ছিল ব্রাসেলস ওয়াফেল। প্রবলেম যেটা হয় সেটা হলো ব্রাসেলস শুধু একটা জায়গার ব্র্যান্ডিং হবে, পুরো দেশের ব্র্যান্ডিং হবে না, জিনিসটা খারাপ দেখায়। তো সরকার এবং ওই ফ্যামিলিগুলা, এটা কিন্তু 1700 সালের কথা, তো অনেক অনেক আগের কথা, তখন একদম প্রপার ফর্ম গভর্নমেন্ট হয়েছে এরকমও না। ওরা ঠিক করে যে আচ্ছা এটার নাম যদি আমরা বদলায় ব্রাসেলস ওয়াফেলের জায়গায় বেলজিয়ান ওয়াফেল বলি, তাহলে কেমন হয়, এবং ওরা তারপর এটাকে বেলজিয়ান ওয়াফেল নামে আস্তে আস্তে জনপ্রিয় করা শুরু করে, পুরো পৃথিবীতে এক্সপোর্ট করা শুরু করে, এবং তারপর থেকে আমরা ওয়াফেলকে বেলজিয়ামের একটা সিনোনিমাস হিসেবে চিনি, যেটা খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করছে বেলজিয়াম। আমি ওয়াফেল খেতে থাকি, আমার আসলে আপনাদের সাথে তেমন কিছু বলার নাই, আমি ওয়াফেল খাবো, তারপর আমি হোটেলে চলে যাবো, তারপর সকালবেলা আমার ফ্লাইট। তো ভালো থাকেন সবাই, আশা করি সবার ভালো লেগেছে বেলজিয়াম সিরিজটা। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই, এবং ভিডিওটাকে লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব। তারা